আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বর্তমানে রাজনৈতিক পুঁজি বলতে আর কিছুই অবশিষ্ট নেই। এমনকি তার দল আওয়ামী লীগও বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট থেকে নিশ্চিহ্ন হয়ে যাবার মতো পরিস্থিতিতে পড়ে গেছে। এই অবস্থায় হাসিনাকে আশ্রয় দিয়ে নিরাপদ রাখার ব্যাপারে ভারতের দৃঢ় প্রতিজ্ঞ হবার মানসিকতা প্রদর্শন কোনোভাবেই দিল্লির জন্য শুভ ফল বয়ে আনবে না, বরং তাতে উল্টো ফল হবার সম্ভাবনাই বেশি বলে মনে করেন বিশ্লেষকরা। ভারত হাসিনার প্রতি সহানুভূতিশীল হবার যেই লাইনে এগোচ্ছে তা বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের বিরুদ্ধে ক্ষোভকে আরও বাড়িয়ে দেবে বলে মনে করেন বিশ্লেষকরা। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে বাংলাদেশের সাংবাদিক ও লেখক ফয়সাল মাহমুদের লেখা নিবন্ধের আলোকে আজকের প্রতিবেদনটি তৈরি করেছেন মোতালিব জামালি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের পতিত স্বৈরশাসক শেখ হাসিনা। তার স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন চলাকালে শত শত ছাত্র ও সাধারণ মানুষকে হত্যাকারী পতিত এই স্বৈরশাসককে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টিকে বাংলাদেশের অধিকাংশ মানুষই মেনে নিতে পারছেন না। অবশ্য হাসিনা ও তার দল আওয়ামী লীগের সাথে ভারতের অতীত ও বর্তমান শাসকদের যে ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল তাতে ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর হাসিনার ভারতে আশ্রয় নেওয়াটাই সবচেয়ে স্বাভাবিক বিষয় ছিল। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ককে আরও অবনতির দিকে নিয়ে যাওয়ার জন্য ভারতের এক শ্রেণীর সংবাদ মাধ্যমের মিথ্যাচার ভূমিকা রেখেছে। এসব মিডিয়া শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে এবং তা হিন্দুদের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে প্রচারণা চালাচ্ছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নানা ধরনের মিথ্যা তথ্য ও মন্তব্যের সূত্র ধরে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে ভারতের সংবাদ মাধ্যমগুলো। ঢাকার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দিল্লির সম্পর্ক উন্নয়নের চেষ্টায় সহায়ক ভূমিকা পালন করবে না বলে মনে করেন বিশ্লেষকরা। বর্তমানে বাংলাদেশে বুদ্ধিজীবীদের মধ্যে যে আলোচনা চলছে তাতে তারা সংবিধান পুনর্লিখনের জন্য একটি সাংবিধানিক পরিষদ গঠনের উপর জোর দিচ্ছেন। অন্যদিকে সাধারণ মানুষের মত হচ্ছে ভবিষ্যতে আর কোনো সরকার যাতে শেখ হাসিনার মতো স্বৈরাচারী হয়ে উঠতে ও পুনরায় ক্ষমতায় আসতে না পারে সেজন্য পুরো রাজনৈতিক ব্যবস্থাকেই ঢেলে সাজাতে হবে। হাসিনার শাসনামলে তার সরকারের অর্থনৈতিক লুটপাট, মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যা সহ যেসব অপরাধ সংগঠিত হয়েছে তার বিচারের মুখোমুখি হওয়া থেকে হাসিনাকে রক্ষার চেষ্টা বাংলাদেশের সাথে একটি আপোষ রফা করার অবস্থানে ঠেলে দিয়েছে ভারতকে। শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো হত্যা মামলা সহ বিভিন্ন অভিযোগে গত এক মাসে শতাধিক মামলা দায়ের করা হয়েছে বাংলাদেশে। এসব মামলায় বিচারের মুখোমুখি করার জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে যেই প্রত্যর্পণ চুক্তি রয়েছে তার আওতায় হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। নিরাপত্তার উপর অধিক গুরুত্ব দেয়ায় ভারতের যে কৌশল তাতে এই অঞ্চলে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে একমাত্র নির্ভরযোগ্য ও বিশ্বস্ত মিত্র হিসেবে বেছে নিয়েছে দিল্লি। অবশ্য বাংলাদেশের সাথে ভারতের যে দীর্ঘ সীমান্ত রয়েছে তা নিয়ে নিরাপত্তা উদ্বেগ থাকাটা ভারতের জন্য খুবই স্বাভাবিক। বিশেষ করে সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সীমান্ত দিয়ে মানব পাচার, অনুপ্রবেশ ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর আনাগোনা নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি সহজেই বোধগম্য। সে কারণেই দিল্লি তাদের এই নিরাপত্তা উদ্বেগ সফলভাবে কাটিয়ে উঠতে গত ১৫ বছরে সম্পূর্ণভাবে শেখ হাসিনার সরকারের উপর ভরসা রেখেছিল। আর হাসিনাও ভারতের এই প্রত্যাশা শতভাগই পূরণ করেছেন। তিনি ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত রাজ্যগুলোর কোনো বিদ্রোহী গোষ্ঠীকে বাংলাদেশের মাটিতে অবস্থান বা ঘাঁটি করার সুযোগ দেননি। এ কারণেই ভারত সরকার যে কোনো মূল্যে হাসিনাকে ক্ষমতায় রাখতে মরিয়া হয়ে উঠেছিল।
ঢাকার সাথে ভারতের সম্পর্ককে কেবলই নিরাপত্তার নিরিখে নির্ধারণ করার নরেন্দ্র মোদীর সরকারের নীতি বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর গণতন্ত্রের আকাঙ্ক্ষার সাথে ক্রমেই সাংঘর্ষিক হয়ে ওঠে। কিন্তু বাংলাদেশের মানুষের এই প্রত্যাশাকে অনুধাবন করতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। ভারতের সমর্থনপুষ্ট হাসিনাকে মাসখানেক আগেও দক্ষিণ এশিয়ার আয়রন লেডি হিসেবে দেখা হতো, কিন্তু এখন তার হাত রক্তে রঞ্জিত। আন্দোলন চলাকালে তার নির্দেশে ছাত্র ও সাধারণ মানুষ সহ ৮০০-র বেশি লোককে হত্যা করা হয়েছে, যাদের আত্মত্যাগ হাসিনার স্বৈরশাসনের পতন ঘটিয়ে তাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। যে তরুণ প্রজন্ম স্বৈরশাসক হাসিনাকে অসাধ্য সাধন করেছে, তাদের মানসপটে ১৯৭১ সালে বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতা যুদ্ধের কোনো স্মৃতি নেই। ভারতের সহযোগিতায় বাংলাদেশ এই স্বাধীনতা অর্জন করেছিল, কিন্তু বাংলাদেশের আজকের তরুণরা ভারত ও পাকিস্তানকে অন্য প্রতিবেশী দেশগুলোর মতো নিছক দুটি প্রতিবেশী দেশ হিসেবেই বিবেচনা করে, অন্য কিছু নয়। বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে তাৎপর্যপূর্ণ এই পরিবর্তন বা অবস্থান বদল ভারতের কূটনৈতিক ও গোয়েন্দা মহলের অজানা নেই, কিন্তু তারপরেও দিল্লির পররাষ্ট্রনীতির নির্ধারকদের কট্টরপন্থী অংশটি বাংলাদেশের ব্যাপারে তাদের ত্রুটিপূর্ণ ও একচোখা পররাষ্ট্রনীতি অনুসরণ করে গেছে। শেখ হাসিনা ১.৫ দশকের শাসনামলে দিল্লির নীতি নির্ধারকরা ইতিহাসের সঠিক লাইন থেকে বিচ্যুত হয়ে নানা ধরনের ভুল তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশের ব্যাপারে তাদের পররাষ্ট্রনীতি সাজিয়েছিল। পুরনো এই দৃষ্টিভঙ্গির উপর অব্যাহতভাবে নির্ভরশীল থাকার কারণে ভারতে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ২০ দিনের প্রবল গণ আন্দোলন চলাকালে যে বেপরোয়া হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের কারণ খুবই স্পষ্ট। হাসিনার পুলিশ বাহিনীর সাধারণ মানুষকে নির্বিচার হত্যার নতুন যেসব ভিডিও, ছবি ও কাহিনী এখনও বেরিয়ে আসছে, তা জনগণের ক্ষোভের আগুনকে আরও বাড়িয়ে দিচ্ছে প্রতিদিন। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার যখন দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে আমলাতন্ত্র ও পুলিশ সহ সব ক্ষেত্রেই আমূল সংস্কার আনার উদ্যোগ নিয়েছে, তখন মানুষের সব রাগ ক্ষোভ গিয়ে পড়ছে হাসিনার উপর। বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তাকে ভারত থেকে ফেরত আনার দাবি দিন দিন জোরালো হচ্ছে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের প্রতিটি সংবাদ সম্মেলনেই তার কাছে জানতে চাওয়া হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে আনার ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। একজন পেশাদার কূটনীতিক ও সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন এরকম প্রশ্নের সন্তোষজনক উত্তর দেওয়ার চেষ্টা করছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রথম দিকে বলেছিলেন, ভারতে শেখ হাসিনার উপস্থিতি দুই দেশের মধ্যে সম্পর্কে কোনো বিরূপ প্রভাব ফেলবে না, কিন্তু পরে তিনি জানিয়েছেন শেখ হাসিনার ভারতে অবস্থান করার ব্যাপারে তিনি তার ভারতীয় প্রতিপক্ষের কাছে জোরালো আপত্তি জানিয়েছেন। তিনি বলেছেন, আমাদের আদালত যদি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার কোনো আদেশ দেয়, তাহলে সেই অনুযায়ী পদক্ষেপ নেবে সরকার। নয়াদিল্লির বোঝা উচিত, ভারতের মুসলমানদের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর সরকার দীর্ঘদিন ধরে যে নীতি অনুসরণ করছে, তা তীব্র ক্ষোভ তৈরি করছে বাংলাদেশের মানুষের মধ্যে। ৪০০ বছরেরও বেশি সময়ের পুরনো বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দেয়া, আদালতের বিতর্কিত আদেশের মাধ্যমে সেখানে রাম মন্দির তৈরি করা নরেন্দ্র মোদীকে বাংলাদেশের অনেক মানুষের কাছে ইসলাম ও মুসলিম বিদ্বেষী একজন কট্টর হিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শেখ হাসিনার মতো একজন পতিত স্বৈরাচারের রাজনৈতিক ভবিষ্যৎ বলতে আর কিছুই বাকি নেই। যিনি তার দলের নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে পালিয়ে গেছেন, তাকে আশ্রয় দেয়া বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী সেন্টিমেন্টকে কেবল বাড়িয়েই তুলবে। হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দুই দেশের মধ্যে থাকা
প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ঢাকার কাছে হস্তান্তর করে মোদির সরকার বাংলাদেশের জনগণের সাথে ভারতের সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নিতে পারে। এই সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব এখন দিল্লির এবং তারা এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে বিপ্লবের মাধ্যমে গড়ে ওঠা নতুন বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করার সুযোগটি কাজে লাগাতে পারে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।